কুমিল্লায় এমপি বাহারের ছত্রছায়ায় পাহাড় কাটছে দুই প্রতিষ্ঠান। প্রতিবেদন দেয়ায় পরিবেশ কর্মকর্তাকে হুমকি। সাতক্ষীরায় বৈদেশিক মুদ্রা নিয়ে অভিনব প্রতারণা। 2 যুগ ধরে শত শত মানুষের টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকেরা। উচ্চ বেতনে চাকুরির প্রলোভন, না হলে মাদকাসক্তির ফাঁদ, টার্গেটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। ভারত থেকে 4000 টন চাল চট্টগ্রাম বন্দরে খালাস। আমদানির খবরে কেজি প্রতি চালের দাম কমেছে 2 টাকা। করোনায় সীমিত পরিসরে উদযাপন হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন। রোগ মুক্তিতে বিশেষ প্রার্থনা। আমন্ত্রণ 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহানা হক এবং আমি সাফাত বিন ফরিদ। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, যাচ্ছি বিস্তারিত খবরে। আমার ভালোটা দেখেছেন, খারাপটা দেখেননি, আপনার অফিসে তালা মেরে দেব। কুমিল্লার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে মোবাইলে এভাবেই হুমকি দিয়েছেন সাংসদ বাহাউদ্দিন বাহার। শুধু তাই নয়, 15 দিনের মধ্যে ওই কর্মকর্তাকে কুমিল্লা ছাড়ার জন্য শাসিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। ওই কর্মকর্তার অপরাধ, সংসদ সদস্যের পছন্দের 2 ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাহাড় কাটার প্রতিবেদন দেয়া। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বড় ধর্মপুর স্কুলপাড়া এলাকা। একটি সড়ক প্রশস্তকরণে কাজ করছে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার। কাজ করছে তারই পছন্দের 2 ঠিকাদারি প্রতিষ্ঠান, হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড ও মেসার্স হক এন্টারপ্রাইজ। সড়কের আনুমানিক 7 কিলোমিটার অংশে কোথাও 3 থেকে 7 ফুট, কোথাও 10 থেকে 14 ফুট গভীরতায় 5 থেকে 50 ফুট উঁচু পাহাড় কাটা হয়েছে। এতে 1,14,330 ঘনফুট পাহাড় কাটা হয়েছে বলে প্রতিবেদন দেয় পরিবেশ অধিদপ্তর। অথচ এসবের কোনো তোয়াক্কাই করেননি এমপি বাহার। নেওয়া হয়নি পরিবেশ অধিদপ্তরের অনুমতি। যে কোনো পাহাড় কাটা, খাল ভরাট, নদী ভরাট, এগুলো আমার কাছে রিপোর্ট পাঠায়, আমি এনফোর্সমেন্ট মামলা করি। এনফোর্সমেন্ট মামলার পরিপ্রেক্ষিতে আমরা সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছি এবং রোডস অ্যান্ড হাইওয়েজকে নোটিশ দিয়েছি। আমরা একটু করেছি, এর বাইরে আমাদের আর কোনো সে নেই। মামলা হয়েছে, আমি শুনানির নোটিশ দিয়েছি, ওনারা শুনানিতে হাজির হবে এবং এর মধ্যে ওনারা কি করেছেন না করেছেন এগুলা এমপি সাহেবের বিষয়ে। পরিবেশ অধিদপ্তরের নারাজি প্রতিবেদনে ক্ষিপ্ত হয়ে ওঠে সংসদ সদস্য বাহার। অধিদপ্তরের উপপরিচালক শওকত আরা কলির ওপর দেখান তার ক্ষমতার দাপট। ফোনেই দেন সরকারি অফিসে তালা মারা সহ নানান হুমকি ধমকি। এতেই ক্ষান্ত হননি তিনি। পরে ওই কর্মকর্তাকে অফিসে ডেকে 15 দিনের মধ্যে কুমিল্লা ছাড়ার আলটিমেটামও দেন তিনি। আপনি বলেছেন আমরা 1,14,333 ঘনফুট মাটি কেটে ফেলছি। এটা এই মেজারমেন্টটা আপনি কিভাবে করলেন আমাকে ছাড়া? আমার সিগনেচার নেবেন না? কুমিল্লায় থেকে ক্ষমতা ব্যবহার করার কোনো সুযোগ নাই। আমার ভালোটা রাখছেন না, খারাপে দেখেন নাই। স্যার কি ননসেন্স কোথাকার! কোন জিনিস কি করতেছেন কেমনে? তোর ক্ষমতা না, আমি অনেক ক্ষমতা। 10 মিনিটের মধ্যে আমার অফিসে আসেন। পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়, রাস্তার জন্য পাহাড় কেটে পরিবেশ ও প্রতিবেশের যে পরিমাণ ক্ষতি করা হয়েছে তা কোনোভাবেই পুনরুদ্ধার করা সম্ভব নয়। আর একজন রাষ্ট্রের আইন প্রণেতা হয়ে এমপি বাহারের এমন অশোভন আচরণ ও ক্ষমতার দাপট ভাবিয়ে তুলেছে নাগরিক সমাজকে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাতক্ষীরায় অভিনব প্রতারণার শিকার শত শত মানুষ। প্রতারকের লোভের ফাঁদে পড়ে সর্বশান্ত অনেকে। 2 যুগেরও বেশি সময় চলা এই প্রতারণা বন্ধই হচ্ছে না, পাল্টা তাদের নাকের ডগায় চলছে প্রতারণা। এতে জড়িত থাকার অভিযোগ স্থানীয় ইউপি সদস্য ও রাজনীতিকদের। এই ব্যক্তির নাম মিলন সর্দার, বাড়ি খুলনা জেলার ডুমুরে উপজেলার থুকরাবাজার এলাকায়। মাস 6 আগে সাতক্ষীরা জেলায় একটা চক্রের প্রতারণার শিকার হন তিনি। 2 লাখ টাকা দিয়ে কেনেন প্রায় 6 লাখ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা, কিন্তু বাস্তবে তা জাল নোট। বলতেছে আমার এক মাসি ইন্ডিয়া থেকে আসে, বেশ কিছু টাকা নিয়ে আসে, 11 লাখের মতো ইন্ডিয়ান টাকা ব্যাগে করে ওরা টাকা নিয়ে আসে। টাকার সাথে তো ভরে টাকা নিচে ধরেন কিছু কাগজ টাগজ দিয়ে নিয়ে চলে আসে। তখন আমি দেখি নাই।
পরে আমি চার দোকানে যেয়ে বললাম যে এরকম এরকম, বললে যে এদের ব্যবসাটাই এই ব্যবসা। শুধু মিলন সর্দারই নন, এমন প্রতারণার শিকার হয়েছেন দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার শত শত মানুষ। কত এই ঘটনা ভাই, 1 লাখ টাকা দিলে আপনার 1.5 লাখ টাকা হবে। অনেকে ওই সময় প্রতারণার শিকার হয়েছে, বাজারের হিসাব। বিপদে পড়ছে, যদি আমার দ্বারা ওনার একটু উপকার হয়, কিন্তু আমি তো আসলে উপকার করতে যাই বিপদে পড়ে গেলাম। পুলিশের তথ্য বলছে বর্তমানে এই প্রতারণায় জড়িত শতাধিক ব্যক্তি, কিন্তু এসব ঘটনার অভিযোগ থানা পর্যন্ত আসে না। তবে যে কোনো মূল্যে প্রতারণা বন্ধ চান এই পুলিশ সুপার। এটা যে শুধুমাত্র সাতক্ষীরার মধ্যেই তা নয়, এরা মাঝে মধ্যে আমরা দেখতে পাই যে পাশাপাশি অন্যান্য জেলার মানুষদেরকেও এখানে এনে প্রতারণা করে এবং মানুষে এক ধরনের লোভের বশবর্তী হয়ে এখানে আসে। অনুসন্ধানে জানা গেছে সাতক্ষীরা জেলায় 10টিরও বেশি চক্র বৈদেশিক মুদ্রা প্রতারণার সাথে জড়িত। এনামুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাতক্ষীরা। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দেখতে চোখ রাখুন আজ রাত 9:30টায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশে। প্রথম সারি দৈনিকে চমকপ্রদ চাকরির বিজ্ঞাপন, সাক্ষাৎকারে 4 ঘন্টার বিশেষ সেশনে সাজিয়ে দেয়া হয় সহজে মুনাফা ও উচ্চ বেতনে চাকরির স্বপ্ন। আর এতেও কাজ না হলে নারী, জুয়া ও মাদকাসক্তি। প্রতারক এই চক্রটির প্রধান টার্গেট অবসরপ্রাপ্ত বড় সরকারি কর্মকর্তা। 8 বছর ধরে এই তৎপরতা চালিয়ে যাওয়ার পর গ্রেপ্তার হয়েছে চক্রটির 5 সদস্য। প্রথম আলোতে হাবিব কর্পোরেশন নামে এক প্রতিষ্ঠানের সহকারী পরিচালক পদে বিজ্ঞাপন দেখে ইমেইলে আবেদন করেন রূপালী ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার আমিরুল ইসলাম ভুইয়া। অফিসের ঠিকানা বাড়িধারা, তবে সাক্ষাৎকারের জন্য ডাকা হয় উত্তরায়। সেখানে 4 সদস্যের বোর্ডে নেওয়া হয় 4 ঘন্টার সাক্ষাৎকার। প্রতিষ্ঠানের 25% শেয়ার দেওয়ার কথা বলে 24 লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আমিরুলের। ইনভেস্ট করে যদি মাসে 2.5 লাখ টাকা আসে স্যালারি হিসেবে, আর এটা ইয়ারলি যদি আমাকে 1 ফুট দেয়, খারাপ হবে না। প্রতারণার অভিযোগ থানা ঘুরে আসে ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগে। তদন্তে সামনে আসে সংঘবদ্ধ এক প্রতারক চক্রের নাম। অভিযানে গোয়েন্দাদের জালে আটকা পড়ে চক্রের 5 সদস্য। নিজেকে এমডি পরিচয় দেন চক্রের প্রধান আশরাফুল ইসলাম বাবু। তার পিএস ফজলুর রহমান, অফিস স্টাফ শিরিন আক্তার। আব্দুল করিম নিজেকে পরিচয় দেয় মারোয়ারি ব্যবসায়ী হিসেবে, কথা বলেন হিন্দিতে। চক্রের আরেক সদস্য শামসুল আলম সেই মারোয়ারির পিএস। আমার সামনে নিয়ে আসার পর চাকরি সংক্রান্ত কথা বলি, কথাবার্তা বলে সে কী কাজ করতো, আমাদের সাথে চাকরি করতে পারবে কিনা, তাকে একটা ভালো স্যালারির অফার করা হয়। খেলার প্রসঙ্গ চলে আসে, আর মূলত খেলার মধ্য দিয়ে টাকাটা লস করে এবং সেখান থেকে আমি একটা পার্সেন্টেজ পাই। গোয়েন্দারা বলছেন তারা হক, হাবিব, মেঘনা, শরীফ গ্রুপ সহ 15 থেকে 20 ভুয়া প্রতিষ্ঠানের নামে প্রথম সারির দৈনিকে বিজ্ঞাপন দেয়। আবেদন করতে বলে ইমেইলে, আর ইন্টারভিউয়ে ডাকা হয় বিত্তবানদের। কাউকে উচ্চ বেতনে চাকরি, কাউকে দেয়া হয় প্রতিষ্ঠানের অংশীদারিত্বের প্রলোভন। যারা কর্মে এখন অবসরপ্রাপ্ত, তাদের যে নিয়মিত যে কর্ম ছিল তা নাই, তারা বয়স উত্তীর্ণ হয়েছে বা যে কোনোভাবেই তারা যখন অবসর নেয়, তাদের মেইনলি তাদেরই তারা করে টার্গেট করে। এভাবে কাজ না হলে সামনে আনা হয় নারী, মাদক ও জুয়ার প্রলোভন। এর পরের ধাপে করা হয় ওই মারোয়ারির সম্পদ হাতিয়ে নেয়ার ষড়যন্ত্র, আর এ ফাঁদে পা দিলে জিম্মি করে আদায় করা হয় অর্থ। মারোয়ারি একজন দুষ্ট লোক, উনি মুসলমানদের দেখতে পারে না। উনি বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে অবস্থান নেয়। তারা একটু গল্প সাজিয়ে তারা এই সেন্টিমেন্টটা জাগ্রত করে তাকে আরো উৎসাহিত করে কাজটা করবার জন্য। গুলশান, বাড়িধারা, বনানী, উত্তরার মতো আভিজাত এলাকায় বাসা ভাড়া নিয়ে এসব কাজ করে তারা। পরে চলে যায় আত্মগোপনে। 3:30-4টার দিকে চলে গেছে। ওরা বলছিল মাছের ব্যবসা করে। অভিনব এই প্রতারণা থেকে বাঁচতে চমকপ্রদ চাকরির নামে টাকা দাবি করাদের থেকে সতর্ক থাকার পরামর্শ ডিবির। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাজ্যে পাওয়া নতুন করোনা ভাইরাসের সাথে বাংলাদেশের ভাইরাসের কিছুটা মিল রয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে আরও গবেষণা চলছে বলে জানিয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সেলিম খান। তবে মোবাইল ফোনে দেয়া তার এই বক্তব্য প্রতিষ্ঠানের নয় বলে জানিয়েছে বিসিএসআইআর।
পুরো গবেষণা শেষ হলে বিস্তারিত জানানোর কথা জানিয়েছে সংস্থাটি। সারা বিশ্বে যখন করোনা প্রকোপ তুঙ্গে তখন এর জিনোম সিকোয়েন্স নিয়ে গবেষণা শুরু করে বেশ কয়েকটি দেশ। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদও এ নিয়ে গবেষণা করে, যার রিপোর্ট প্রকাশ করে সেপ্টেম্বরে। যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়েছে, যা কোভিড-19-এর চেয়ে 70 গুণ দ্রুত সংক্রমিত করে। এতে বিশ্বজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। এর মধ্যে জানা গেল বাংলাদেশে থাকা করোনা ভাইরাসের সিকোয়েন্সের সাথে মিল রয়েছে ওই ধরনের। গবেষণাটি করছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। ইংল্যান্ড যে মিউটেশনগুলো হচ্ছে তার কিছুটা মিল আছে, কিছুটা সাদৃশ্য আছে, এটা তো আমরা পাইছি। আরো কিছু গবেষণা করতে চাই, আমরা এখন ওটা নিয়ে কাজ করতে চাই। তবে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার এই বক্তব্য প্রতিষ্ঠানের নয় বলে জানিয়েছে BCSIR। পরিষদের জনসংযোগ কর্মকর্তা জানান, গবেষণার কাজ এখনও শেষ হয়নি, তাই এখনই কোনো মন্তব্য নয়। ইংল্যান্ডে যেটি আমরা সংবাদপত্রের মাধ্যমে দেখছি যে 5টি ভেরিয়েশন পাওয়া গেছে, সেটির ব্যাপারে বাংলাদেশের কি অবস্থান, BCSIR এর কি অবস্থান, সেটি ফাইনাল গবেষণার ফল যখন আমরা ডিসক্লোজ করব আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাবো। এবং 1টি না 5টি না 2টি আমাদের দেশের জন্য এটির কি ব্যবস্থা, সার্বিক বিষয় আমাদের বিজ্ঞানীরা গবেষণা করছেন। আপনারা খুব শীঘ্রই রেজাল্টটা পেয়ে যাবেন। 18 ডিসেম্বর দক্ষিণ আফ্রিকাতেও করোনার এই নতুন ধরন পাওয়া যায়। সেখানকার গবেষকদেরও দাবি, এই ধরনটির সংক্রমণ ছড়ানোর গতি আগের চেয়ে অনেক বেশি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে দেশে করোনায় আরও 19 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 15 এবং নারী 4 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 7,378 জনের। 163টি ল্যাবে 24 ঘন্টায় 13,227 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,234 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 9.33%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে 5,06,102 জন। সুস্থ হয়েছেন আরও 2,345 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 4,46,690 জন। যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্তের মধ্যেই লন্ডন থেকে 202 যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট, যাদের মধ্যে সিলেটের 165 যাত্রীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। যদিও এই 165 জন যাত্রী করোনা নেগেটিভ সনদ নিয়ে এসেছেন বলে জানিয়েছে বিমানবন্দরের ব্যবস্থাপক, তবে সতর্কতা হিসেবে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বৃহস্পতিবার সকালে অবতরণ করে। বিমানবন্দরটির ব্যবস্থাপক হাফিজ আহমেদ জানান, লন্ডন থেকে সিলেট আসা ফ্লাইটের 202 যাত্রীর মধ্যে 165 জনই সিলেটের। বাকি 37 যাত্রীকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ওসমানী বিমানবন্দর ছাড়ে ফ্লাইটটি। সম্প্রতি নতুন ধরনের করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বিভিন্ন দেশে যুক্তরাজ্যে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তবে বাংলাদেশের পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী বছরই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে বলে আশা করছে জাপান। একথা জানিয়ে দেশটির রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, এ লক্ষ্যে মিয়ানমারের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তার দেশ। জাতীয় প্রেস ক্লাবে ডিকাপ টকে অংশ নিয়ে জাপানের রাষ্ট্রদূত আরও বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকেই এই সমস্যার সমাধান চেয়ে আসছে জাপান। এছাড়াও নিয়োগের পরিবেশ তৈরিতে বাংলাদেশের ইতিবাচক উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। বলেন, ভালো পরিবেশ আছে বলেই বিশ্বের শক্তিশালী দেশগুলো এখানে বিনিয়োগে আগ্রহী। করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি ভালো করছে বলেও মন্তব্য করেন তিনি। The start of the repatriation process in 2021. জাপানের পররাষ্ট্রমন্ত্রী তার মিয়ানমার সফরে রোহিঙ্গা ইস্যুটির উপর গুরুত্ব দিয়ে দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। আমরা চাই 2021 সালে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হোক। এ নিয়ে জাপান মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ ও সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। একই সাথে রোহিঙ্গাদের সংকট সমাধান এবং রাখাইনে স্থিতিশীল পরিবেশ তৈরিতে কাজ করছে জাপান। আবহাওয়া পরিস্থিতির বিষয়ে যেমনটি জানাচ্ছিলাম, আগামী রোববার থেকে সারা দেশে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় শীতের তীব্রতা বেশি থাকবে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে। আর জানুয়ারিতে দেশজুড়ে আরও 3 থেকে 4টি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। এবার উত্তরাঞ্চলের পরিস্থিতির আরও বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হবেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, যেহেতু আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে শৈত্যপ্রবাহ পড়তে পারে, তো যারা নিম্ন আয়ের মানুষ এবং যারা খেটে খাওয়া মানুষ তাদের দুর্ভোগ বাড়ছে, তো এ বিষয়ে কি প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে কিনা এবং জেলার সার্বিক শীত পরিস্থিতির তথ্য জানাবেন?
যে শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত উত্তরের জনপদ পঞ্চগড়ে আজও কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। আসলে এই তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 10-এর মধ্যে থাকলেই সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হচ্ছে। তো সন্ধ্যার পর থেকে পরদিন সকাল 9টা পর্যন্ত কিন্তু শৈত্যপ্রবাহ বয়ে চলছে। আজকে সকাল 9টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস সর্বনিম্ন 8.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। তো গতকালকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.8 ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার ছিল 8.3 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা দেখেছি যে গত 18 ডিসেম্বর থেকেই কিন্তু পঞ্চগড়ে মৃদু থেকে মাঝারি পর্যায়ে শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। 18 ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 9 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে আসলে বলে রাখার দরকার, প্রতিদিন সকাল 9টার পর থেকে কিন্তু আমরা পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় ঝলমলে আলো দেখতে পাচ্ছি। সে কারণেই দিনের তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে। তো বিকেলের পর থেকে পঞ্চগড় সহ আশপাশের এলাকায় কিন্তু ঘন কুয়াশা শুরু হয়ে যায় এবং পরদিন সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকে এবং উত্তরের হিমেল হাওয়ায় কনকনে শীত অনুভূত হয়। আর আপনি যেটি বলছিলেন যে শীত মানেই কিন্তু আসলে আমাদের এই জনপদে খেটে খাওয়া মানুষ, যারা কৃষি শ্রমিক, যারা রিক্সা ভ্যান চালক, তাদের কিন্তু সীমাহীন দুর্ভোগ। তার কারণ এসব মানুষের কিন্তু কাক ডাকা ভরেই কিন্তু তাদের কাজে যোগ দিতে হয় এবং শীতের কারণে কনকনে ঠান্ডার কারণে কিন্তু রিক্সা ভ্যানের যারা যাত্রী তারা কিন্তু খুব বেশি প্রয়োজন ছাড়া রিক্সায় উঠতে চায় না। তার কারণ সে কারণেই কিন্তু এই শীতকাল এলেই তাদের দৈনন্দিন যে আয় সেটি কমে যায়। তো আমি জেলা প্রশাসনে যোগাযোগ করেছি, পঞ্চগড়ের জেলা প্রশাসক ডক্টর সাবিনা ইয়াসমিন। তিনি বলেছেন যে আসলে পঞ্চগড়ের শীতপ্রবণ এলাকায় নিয়মিতভাবে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে এবং এ পর্যন্ত 22,000 শীতবস্ত্র পঞ্চগড়ে বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসনের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠান থেকেও শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এই ছিল পঞ্চগড়ের সর্বশেষ শীত পরিস্থিতি নিয়ে। উত্তরাঞ্চলের শীত পরিস্থিতির সর্বশেষ পঞ্চগড় থেকে জানাচ্ছিলেন সহকর্মী। নির্বাচন কমিশন নিয়ে বিশিষ্ট 42 নাগরিকের অভিযোগ অসত্য, ভিত্তিহীন, এমন দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতেই মিথ্যা অভিযোগ। রাজধানী নির্বাচন ভবনে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিইসি। আর্থিক অনিয়ম, দুর্নীতি ও নির্বাচন সংশ্লিষ্ট গুরুতর অসদাচরণের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে 14 ডিসেম্বর চিঠি দেন 42 বিশিষ্ট নাগরিক। নির্বাচন কমিশনারদের বিশেষ বক্তা হিসেবে 2 কোটি টাকার বেশি গ্রহণ, কর্মচারী নিয়োগের নামে 4 কোটি 8 লাখ টাকার দুর্নীতি, নিয়ম বহির্ভূতভাবে 3টি করে গাড়ি ব্যবহার, ইভিএম কেনা অনিয়ম সহ বেশ কিছু অভিযোগ তুলে ধরেন বিশিষ্টজনেরা। অভিযোগে জবাব দিতে সংবাদ সম্মেলন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। নৈবর্তিক ও লিখিত পরীক্ষা গ্রহণের কার্যাদেশ দেওয়া হয়। 40 দিন ব্যাপী মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে যথা নিয়মে ফলাফল প্রকাশ করা হয়। কোনো মহল থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। ওয়েবসাইট সহ 5টি জাতীয় দৈনিক পত্রিকায় চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। নির্বাচন কমিশন নিয়ে বিশিষ্ট 42 নাগরিকের আর্থিক অনিয়মের অভিযোগের বিষয়টি মনগড়া বলে দাবি সিএসির। কোনো প্রমাণ ছাড়াই 4 কোটি 8 লক্ষ টাকা দুর্নীতি করা হয়েছে মর্মে যে অভিযোগ করা হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। নিয়োগ প্রক্রিয়াটি ছিল নিরপেক্ষ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। নির্বাচন কমিশন গাড়ি বিলাস করেনি, বরং 3 বছর 6 মাস প্রাধিকারভুক্ত গাড়ি পায়নি। তারা প্রকল্প থেকে সচিবালয় কাজের জন্য দেয়া গাড়ি শেয়ার করে ব্যবহার করেছেন মাত্র। ইভিএমে ভোট নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে, তাই ইভিএম কেনার বাজেট নিয়ে অভিযোগকারীদের বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে মনে করেন সিএসি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিত্যপণ্যের বাজারে বেড়েছে ভোজ্য তেলের দাম। লিটার প্রতি দাম 3 থেকে 4 টাকা বেড়েছে। এদিকে মৌসুমে ধানের সরবরাহ বাড়লেও চালের দাম কমেনি। চলতি মাসের শুরুতে চালের দাম আবারও বাড়তে শুরু করে। কোনো কোনো বাজারে কেজিতে 4 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে। এ বিষয়ে আরও জানাতে এবার রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হবেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, যেমনটি আমরা বলছিলাম যে তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং চালের দামও বাড়ছে, যদিও সরবরাহ ঠিক রয়েছে, তারপরও কেন এই দাম বৃদ্ধি, এ বিষয়ে বিক্রেতারা কি বলছেন এবং ক্রেতাদের আর কোন কোন অভিযোগ রয়েছে?
দেখুন, সাপ্তাহিক ছুটির দিনে বাজারে আমি সকাল থেকে পাইকারি খুচরা বেশ কিছু বাজারে ঘুরেছি। বেশ কিছু বিষয় আমার কাছে লক্ষণীয়। আপনার কথা অনুযায়ী প্রথম থেকে আমি শুরু করতে চাই, সেটা হচ্ছে ভোজ্য তেলের দাম লিটারে প্রায় কিন্তু 5 থেকে 6 টাকা বেড়েছে। এখানে যারা বিক্রেতা তারা বলছে যে বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো তাদের কাছে বেশি দামে বিক্রি করছে বলে তারা ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি হচ্ছে। আর ঠিক আরেকটি বিষয় রয়েছে চালের দামের। আমি এই মুহূর্তে রাজধানী কারণ বাজারে আছি। চালের বাজার সহ আপনি যদি দেখেন যে অন্যান্য দিনের তুলনায় এখানে ক্রেতা সাধারণ ভিড় বেশি, কারণ আসলে সাপ্তাহিক ছুটিবার। আর ভোজ্য তেলের বিষয়টা যেটা হচ্ছে, বাজারজাতকারী প্রতিষ্ঠান কয়েকজনের সাথে, যেমন সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহার সাথে আমার টেলিফোনে কথা হয়েছিল। তিনি যেটা বলেছেন যে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধি, পাশাপাশি ট্যারিফের বিষয়ে তাদেরকে বেশি কর দিতে হচ্ছে। এটার বোঝা কিন্তু ভোক্তাদের উপর পড়ছে। অর্থাৎ আমদানি তেল, যে অপরিশোধিত তেল আমদানির উপরে যেমন কর দিতে হয়, টন প্রতি কর দিতে হয়, আবার বাজারজাতকরণের প্রতি অর্থাৎ 3 স্তরে, অর্থাৎ এটা আগে কিন্তু 1 স্তরে দিলে 3 স্তরে ভ্যাটটা দিতে হচ্ছে। সাথে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির এর প্রভাবটা কিন্তু ভোক্তাদের উপর পড়ছে এবং দামটাও বেড়ে যাচ্ছে লিটারে 5 থেকে 6 টাকা। চালের বিষয় যদি আপনাকে বলি, প্রতি কেজিতে চাল আপনার বেড়েছে প্রায় 3 থেকে 4 টাকা। মিনিকেট চাল বিক্রি হচ্ছে 60 টাকার উপরে প্রতি কেজি, আর মোটা চাল যেটা 28 নামে পরিচিত সেটা কিন্তু 50 টাকার উপরে বিক্রি হচ্ছে। এই বিষয়ে আমার খাদ্য সচিবের সাথে কথা হয়েছিল টেলিফোনে। তিনি যেটা বলেছেন যে এই বাজার নিয়ন্ত্রণের জন্য সরকার কিন্তু পার্শ্ববর্তী ভারত থেকে মোটা জাতের চাল আমদানি করছে। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে বন্দরে পৌঁছে গেছে, তবে এটা এখনো কিন্তু বাজারে প্রভাব পড়ে নাই। কারণটা হচ্ছে বাজারে এই চালটা এখনো আসে নাই। তা খাদ্য সচিবের বক্তব্য অনুযায়ী আগামী মাসের প্রথম দিকেই চালের বাজারে স্বস্তি আসবে, ভোক্তাদের জন্য স্বস্তি থাকবে। আর আরেকটি বিষয় উল্লেখ করা যায়, বাজারে যেমন সবজির দামটা কিন্তু একেবারে নাগালে চলে এসেছে। আমরা যদি সেই দামটা বলি, ফুলকপি, বাঁধাকপি একটি মাঝারি আকারে বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা, বেগুনি কেজি 20 থেকে 30 টাকা, শিমের কেজি 20 থেকে 30 টাকা। অর্থাৎ শীতকালীন সবজির সমাহার যেমন ভালো, তেমনি ক্রেতাদের জন্য সুখবর রয়েছে। প্রতিটি সবজি, অর্থাৎ আমরা যদি এক কথায় বলি, অধিকাংশ সবজি ক্রেতাদের নাগালে রয়েছে। তবে ক্রেতাদের জন্য অস্বস্তি রয়েছে কিন্তু আলুর ক্ষেত্রে। বাজারে নতুন আলু যেমন উঠেছে, তেমনি পুরনো আলু পাওয়া যাচ্ছে। তবে প্রতি কেজি আলুতে কিন্তু এই কারণ বাজারে কিন্তু গুনতে হচ্ছে 45 থেকে 50 টাকা। খুচরা বাজারে আমি খোঁজ নিয়েছি, সেই আলু কিন্তু কিনতে হচ্ছে 50 টাকার উপরে কেজিতে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে আমরা যদি বলি, আলুর দামটা কিন্তু কেজিতে প্রায় 5 টাকা বৃদ্ধি পেয়েছে। এই বিষয়ে যারা বিক্রেতা তারা বলছে যে ঠিক এই মুহূর্তে আলুর যথেষ্ট সংকট রয়েছে, সেজন্য তারা বেশি দামে বিক্রি করছে। সামগ্রিকভাবে যদি বলা যায়, সেক্ষেত্রে বাজারে ভোজ্য তেল এবং চালের দামটাও সহ আলুর দামটাও বাড়তি, তবে সবজির দামে ক্রেতাদের জন্য স্বস্তি রয়েছে। তো এই ছিল রাজধানীর বাজার থেকে সর্বশেষ। রাজধানীর কারওয়ান বাজার থেকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ। আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষায় 9টি কেন্দ্রের মধ্যে 5টি কেন্দ্রের পরীক্ষা বাতিল করা হচ্ছে। 19 ডিসেম্বর অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় বিশৃঙ্খলা হওয়ায় এসব কেন্দ্রের পরীক্ষা বাতিল করা হচ্ছে। এসব কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা পুনরায় নেওয়া হবে। বৃহস্পতিবার বার কাউন্সিলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। কেন্দ্রগুলো হচ্ছে মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, BCSIR উচ্চ বিদ্যালয়, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা মহানগর মহিলা কলেজ। এসব কেন্দ্রের পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা যত দ্রুত সম্ভব গ্রহণ করা হবে। বৃহস্পতিবার বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সঙ্গে পরীক্ষা বানচালের চেষ্টা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি বার কাউন্সিলের পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধের সিদ্ধান্ত দিয়েছে এনরোলমেন্ট কমিটি। প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযান সফল হওয়ায় এবার রেকর্ড পরিমাণ ডিম উৎপাদন হয়েছে। মৎস্য বিভাগ জানিয়েছে, পদ্মা, মেঘনা সহ বিভিন্ন নদ নদীতে ডিম ছেড়েছে 51% বেশি মা ইলিশ। জাটকা সংরক্ষণ সফল হলে লক্ষ্যমাত্রা ছাড়াবে ইলিশের উৎপাদন। ইলিশের প্রধান প্রজনন মৌসুম ছিল গত 14 অক্টোবর থেকে 4 নভেম্বর। এই 22 দিন পদ্মা, মেঘনা সহ বিভিন্ন উপকূলীয় জেলার নদীগুলোকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে সরকার। সে সময় এসব নদীতে সব ধরনের মাছ ধরা, পরিবহন, বাজারজাতকরণ সহ সব কার্যক্রম নিষিদ্ধ ছিল। মৎস্য গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, প্রজনন মৌসুমে গত 5 বছরে মা ইলিশের ডিম ছাড়ার পরিমাণ বেড়েছে প্রায় 8%। প্রজনন সময়ে উপকূলীয় এলাকাকে অভয়াশ্রম ঘোষণা এবং অভিযান সফল হওয়ায় এবার সর্বোচ্চ ডিম পাওয়া গেছে।
এছাড়া নিষেধাজ্ঞা চলাকালে মৎস্য বিভাগ সহ প্রশাসনের যৌথ অভিযানে অসাধু জেলেদের জেল জরিমানা করায় কমেছে ইলিশ নিধন। এই পোনাকে আমাদের সংরক্ষণ করতে হবে, এই ইলিশকে বড় হওয়ার সুযোগ দিতে হবে, তাহলে আমাদের যে সামনে যে আমরা টার্গেট নিয়েছি ইলিশের যে উৎপাদন কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছানো, সেই টার্গেটটা আমরা ফিল আপ করতে পারবো বলে আমরা আশা করছি। গবেষকরা বলছেন এবছর যে পরিমাণ ইলিশের ডিম পাওয়া গেছে তার 10% রক্ষা করা গেলে আগামী মৌসুমে যুক্ত হবে প্রায় 37,800 কোটি ইলিশ পোনা। এবছরে প্রায় 37,800 কোটি জাটকা যুক্ত হয়েছে বলে আমরা ধারণা করছি। এখনকার চ্যালেঞ্জ শুধু তাদেরকে সঠিকভাবে সুরক্ষা দিয়ে বড় ইলিশ হওয়ার সুযোগ করে দেয়া। ইলিশ রক্ষায় এবছর 285টি অভিযানে আটক 311 জেলের মধ্যে 248 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও 63 জনকে করা হয় 2 লাখ টাকা জরিমানা। ইলিশ রক্ষার অভিযানকে সাধুবাদ জানিয়েছেন জেলেরাও। গবেষকরা বলছেন অভিযানের সাফল্যে এবছর দেশে ইলিশ উৎপাদন হয়েছে 5,33,000 মেট্রিক টন। আর জাটকা সংরক্ষণ কার্যক্রম সফল হলে উৎপাদন ছাড়াবে 5.5 লাখ মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা আছেন সকাল 9টার বিরতিহীন সংবাদের সাথে। সংবাদে আরো যা থাকছে। জব্দ করা স্বর্ণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে টানাপোড়েন। কাস্টম হাউসের 1 টন স্বর্ণ নিয়ে দুশ্চিন্তায় এনবিআর। এবং ঐতিহ্যের লড়াইয়ে আবাহনীর জয়। জুয়েলের জোড়া গোলে মোহামেডানকে 3-0-তে উড়িয়ে দিয়ে ফেডারেশন কাপ শুরু। উচ্চ আদালতে নির্দেশনা থাকলেও মাগুরা শহরের প্রধান প্রধান সড়ক থেকে বাদ দেয়া হয়নি স্বাধীনতা বিরোধীদের নাম। সড়কের পাশের কোনো কোনো প্রতিষ্ঠান সাইনবোর্ড সংশোধন করলেও অধিকাংশই রয়ে গেছে আগের মতো। এজন্য পৌর কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করছেন অনেকে। আর শিগগিরই কার্যকর উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। মুখলেসুর রহমান এবং হাবিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় তারা ছিলেন শান্তি কমিটির সদস্য। মাগুরা শহরের প্রধান 3টি সড়কের 2টি এই দুজনের নামে। সড়কের পাশে থাকা দোকানপাটের সাইনবোর্ডেও আছে তাদের নাম। 2016 সালের 7 ডিসেম্বর দেশের বিভিন্ন সড়ক ও স্থাপনা থেকে স্বাধীনতা বিরোধীদের নাম মুছে ফেলার নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু 4 বছরেও মাগুরায় তা বাস্তবায়িত হয়নি। পদক্ষেপটা পৌরসভা নেবে বা ডিসি অফিস থেকে নেবে, কিন্তু সেভাবে তো আমাদের কেউ বলেনি। সাইনবোর্ডটা তো অনেক আগে যখন নামকরণ করা ছিল এমআর রোড, আর এখন চেঞ্জ করে কলেজ রোড করা হয়েছে, কিন্তু আমাদের সাইনবোর্ডে আগের নামটাই ছিল। উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়িত না হওয়ার পেছনে পৌর কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন অনেকেই। যে সমস্ত সড়কে এখনও স্বাধীনতা বিরোধীদের নাম ফলক রয়ে গেছে, অবিলম্বে সেগুলো সরায় ফেলে সেই জায়গাতে মুক্তিযোদ্ধাদের নাম দিয়ে সেই সড়কের নামকরণ করার জন্য মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। তবে শিগগিরই এটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌর মেয়র। আমরা মাইকিং করেছি এবং চিঠি দিয়েছি, তারপরেও পুরনো সাইনবোর্ড থাকার কারণে অনেকে নাম পরিবর্তন করে নাই। আমরা জরুরিভাবে ব্যবস্থা নিচ্ছি, পুরনো নাম পরিবর্তন করে, স্বাধীনতা বিরোধীদের নাম পরিবর্তন করে আমরা যে নাম নির্ধারণ করেছি সেই নামটা সাইনবোর্ডে লিখবার জন্য। এসব সড়কের নাম জেলার খ্যাতিমান ব্যক্তিদের নামে নামকরণের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন আজ। বৃহস্পতিবার সন্ধ্যায় খ্রিস্ট জাগের মধ্য দিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। এতে করোনা মহামারী থেকে মুক্তির আশায় মহান যিশুর কাছে প্রার্থনা করছেন ভক্তরা। এদিকে উৎসব নির্বিঘ্ন করতে 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মহান যীশুখ্রিস্ট জন্মেছিলেন 25 ডিসেম্বর 2000 বছর আগে বর্তমানে ফিলিস্তিনের বেতেলহামের এক গোশালায় মাতা মেরির গর্ভে জন্ম নেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক। সেই থেকে সে দিনটিকে বড়দিন হিসেবে উদযাপন করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় খ্রিস্ট জাগের মধ্য দিয়ে গির্জায় শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। করোনার এই দুঃসময় থেকে উত্তরণে এ সময় মহান যিশুর কাছে প্রার্থনা করেন ভক্তরা। শুভ বড়দিনের মধ্য দিয়ে
করোনা যেন অবসান হয়, আমরা যেন মুক্তি লাভ করতে পারি। এই বিশ্ব যেন আবার পরিশুদ্ধ হয়ে সুন্দর পৃথিবীটা যেন আমরা আবার ফিরে পাই, এটাই হচ্ছে বিশেষ প্রার্থনা। বিশ্বের রোগ মুক্তি এবং সমস্ত মানব জাতির কল্যাণ এবং শান্তি প্রতিষ্ঠা হোক। একটাই প্রার্থনা করি, করোনাটা পৃথিবীর বুক থেকে উচ্ছেদ হয়ে যাক, আমরা সবাই আবার স্বাভাবিক জীবনে ফিরে আসি। বড়দিন উপলক্ষে গির্জাগুলো সেজেছে বর্ণিল সাজে। তবে করোনার কারণে এবারের উৎসব উদযাপন হচ্ছে সীমিত আকারে, স্বাস্থ্যবিধি মেনে। যারা মারা গিয়েছে তাদের আত্মার মাগফিরাতের জন্য, যারা অসুস্থ তাদের সুস্থতা, যারা সেবা করছেন চিকিৎসক ডাক্তার নার্সদের তাদের ভালো স্বাস্থ্যের জন্য বা সুস্বাস্থ্যের জন্য, এবং এই ভাইরাসের যেন অতি সত্বর এই পৃথিবী থেকে নির্মূল হয়ে যায়, আমি প্রার্থনা করে আছি এবং প্রার্থনা করছি এবং করব। এদিকে বড়দিনের প্রস্তুতি দেখতে রাজধানীর বিভিন্ন গির্জায় যান ডিএমপি কমিশনার। জানান, উৎসবের নিরাপত্তা নিশ্চিতে 4 স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে। 4 স্তরের নিরাপত্তা আছে। প্রতিটা গেটে আমাদের ইউনিফর্ম পুলিশ আছে, তাদের স্বেচ্ছাসেবক আছে, সিসিটিভি লাগানো আছে, এবং এই প্রতিটা গির্জার আশেপাশে সাদা পোশাকে আমাদের যে ডিএমপির পুলিশ আছে, এটা পাশাপাশি সিটিএসবির থেকেও নিরাপত্তার জন্য সাদা পোশাকে লোক নিয়োগ করা হয়েছে। ঢাকা মহানগরীতে এবার 66টি গির্জায় বড়দিনের আয়োজন রয়েছে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বড়দিনের আয়োজন নিয়ে আরো জানাতে এবার চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অনুপম শীল। অনুপম, বড়দিনের আয়োজনের চার্চগুলোতে জনসমাগম কেমন দেখছেন এবং সেখানে কি পরিমাণ স্বাস্থ্যবিধি মানার ব্যবস্থা রয়েছে? মূলত এখনো চট্টগ্রামের আমরা আছি এখন পাথরঘাটা চার্চে, এবং এখনো এখানকার যে সকালের প্রার্থনা সেটি চলছে, এবং হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে এই প্রার্থনা শেষ হবে, এবং আজকে সকাল 8:30 থেকে এই প্রার্থনা শুরু হয়েছে। এর আগে গতকাল থেকে মূলত বড়দিনের এবং নববর্ষের যে খ্রিস্টজাগ সেটি শুরু হয়েছে। গতকাল রাত 9টায় প্রথমবার বাংলায় প্রার্থনা হয়েছে, এরপরে রাত 12টায় ইংরেজিতে প্রার্থনা হয়েছে। আজকে 8:30টার এই প্রার্থনার পরে আজকে আর কোনো খ্রিস্টজাগের আনুষ্ঠানিকতা নেই। এরপর আগামী 31 ডিসেম্বর এবং আগামী 1 জানুয়ারি আরও 4 বার মূলত খ্রিস্টজাগ অনুষ্ঠিত হবে। তো এবার যেহেতু করোনা মহামারীর কারণে স্বভাবতই সব কিছুতেই এক ধরনের সীমিত করে নিয়ে আসার বিষয় রয়েছে উৎসব, এবং সেই প্রেক্ষাপটেই আমরা দেখছি যে চট্টগ্রামের এই চার্চগুলোতেও কিন্তু এই নববর্ষ বা এই খ্রিস্টজাগের যে অনুষ্ঠান সেটি সীমিত করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সকলকে মূলত এখানে প্রার্থনা সভায় আসতে হয়েছে, এবং সে প্রেক্ষাপটে এখানে যারা প্রবেশ করার ক্ষেত্রে স্যানিটাইজার এবং অন্যান্য যে মাস্ক পরে প্রবেশ করা, পাশাপাশি এর বাইরে সেটি হচ্ছে এখানে নির্দিষ্ট দূরত্ব রেখে, বা অন্যান্য বছরগুলোতে আমরা দেখছি যে যেটি সেই মানে একেবারে খুব জনসমাগম থাকে, এবার কিন্তু কিছুটা কম। এবং চার্চ কর্তৃপক্ষ যেটি বলছেন যে তারাও চেষ্টা করছেন প্রার্থনার জায়গাটিতে এই বিষয়টিকে ঠিক রাখার, স্বাস্থ্যবিধির বিষয়টি ঠিক রাখার। তো আর নিরাপত্তার বিষয় যদি বলি, আমরা দেখছি যে এখানে বেশ ভালোই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ প্রত্যেককে আর্চওয়ের ভেতর দিয়ে যেতে হচ্ছে, এবং এখানে তল্লাশির মধ্য দিয়ে কিন্তু ভেতরে ঢুকতে হয়েছে। আর পুলিশের পক্ষ থেকেও এখানে নিরাপত্তার একেবারে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। আজকে সারাদিন আসলে এই উৎসবের মধ্য দিয়েই এখানে খ্রিস্টান ধর্মাবলম্বীরা থাকবেন, এবং তারপরে হয়তো তাদের এই বড়দিনের উৎসব করোনা মুক্তির মধ্য দিয়ে পূর্ণতা পাবে বলেই তারা আশা প্রকাশ করছে। জি অনুপম, আপনি আমাদের সাথে থাকুন। এবার বড়দিনের আয়োজনের আরো খবর জানাতে ঢাকার তেজগাঁও চার্চ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ, তেজগাঁও চার্চে এখন কি অবস্থা, সেখানে এখন কি আয়োজন চলছে এবং সারাদিনের কি ধরনের কর্মসূচি রয়েছে? দেখুন, তেজগাঁও এই জপমালা গির্জাতে সকাল 7টায় শুরু হয়েছিল প্রথম খ্রিস্টজাগ, এবং কিছুক্ষণ আগে অর্থাৎ সকাল 9টার দিকে শুরু হয়েছে দ্বিতীয় খ্রিস্টজাগ। এখন মূলত ধর্মীয় গ্রন্থ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ এগুলি ভক্তদের শোনাচ্ছেন আর্চবিশপ বিজয় এনডি ক্রুজ, যিনি ঢাকা মহাধর্ম প্রদেশের নেতৃত্বে আছেন, বা যিনি বাংলাদেশের প্রধান যে খ্রিস্টান ধর্মের যে প্রধান ধর্মীয় নেতা তিনি।
মূলত তার এই বাণী শুনতে বা তার যে বক্তব্য শুনতে এখানে দেখতে পাচ্ছেন অনেক ভক্ত অনুরাগী যারা তারা এসেছেন। এবং আমরা সকালে যে বিষয়টি দেখেছিলাম, সকাল 7টায় যে খ্রিস্টজাগ শুরু হয়েছিল সেখানে উপস্থিতি অনেক কম ছিল, কিন্তু এখন সকাল 9টার দিকে যেটি শুরু হয়েছে এটি আসলে বলা চলে একেবারে এই গির্জা পরিপূর্ণ। এবং এই গির্জার বাহিরেও বিপুল সংখ্যক ভক্ত অনুরাগী যিশু ভক্ত তারা হাজির হয়েছেন মূলত ধর্মপ্রধান যিনি আছেন বাংলাদেশের তার বক্তব্য শোনার জন্য। এখানে যে বিষয়টি প্রাধান্য পাচ্ছে করোনা থেকে মুক্তি, এই বিষয়টি প্রাধান্য পাচ্ছে। এবং আমরা এখানে যারা ধর্মীয় বয়ান করছেন তাদের বক্তব্যেও কিন্তু আমরা এই বিষয়টি দেখেছি যে করোনা থেকে মুক্তির জন্য তারা দোয়া প্রার্থনা করছেন। এবং যারা ভক্ত আছেন তারাও চাইছেন যাতে করোনা মুক্ত একটি দেশ হোক, বিশ্ব হোক, এবং সবাই আগের মতো সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণভাবে যাতে থাকতে পারে, রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতে পারে, এসব প্রার্থনা করা হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে দিনের আয়োজন এটি মূলত এই তেজগাঁও জপমালা গির্জায় দ্বিতীয় ধাপ অর্থাৎ শেষ ধাপ। এটি বড়দিনে দুটি প্রার্থনা হয়ে থাকে, সেই শেষ প্রার্থনাটি এখন হচ্ছে। এরপর মূলত আসলে গির্জায় তেমন কোনো আয়োজন থাকবে না। এরপর এখানে যারা যিশু ভক্ত আছেন, যারা এই বড়দিন পালন করতে এসেছেন, তারা তাদের নিজ নিজ উদ্যোগে বা নিজ উদ্যোগে বিভিন্নভাবে তারা ধর্মীয় প্রার্থনা করবেন। এর পাশাপাশি তাদের যে সামাজিক আয়োজন সেসব সামাজিক আয়োজনে অংশ নেবে। তবে করোনার কারণে এবার সবকিছু সীমিত করা হয়েছে এবং সেই সীমিত পরিসর আমরা এই তেজগাঁও যে গির্জা রয়েছে এখানেও আমরা সেটি দেখতে পাচ্ছি। বড়দিনের নানা আয়োজনের খবরাখবর জানাচ্ছিলেন ঢাকার তেজগাঁও থেকে সহকর্মী মাহমুদ শরীফ এবং চট্টগ্রাম থেকে অনুপম শীল। করোনার কারণে এবার ভাটা পড়েছে বড়দিনের আয়োজন। মহামারীর কারণে সীমিত পরিসরে উৎসবের প্রস্তুতি দেখা গেছে বিভিন্ন দেশে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার কড়াকড়ি থাকলেও অনেক জায়গাতে উপেক্ষার অভিযোগও পাওয়া গেছে। যীশুখ্রিস্টের জন্মস্থান ফিলিস্তিনের বেথেলহাম। প্রতি বছর বড়দিনকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো মানুষ জড়ো হন এখানে, কিন্তু এবারের চিত্র ভিন্ন। সীমিত আকারে শুধু নগরবাসীদের নিয়েই উদযাপন হচ্ছে বড়দিন। করোনার কারণে বড়দিনের আয়োজনে ভাটা পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। এবার অন্যান্য বছরের মতো ভিড় নেই প্যারিসের দোকানগুলোতে। রোমানিয়াতে দেখা গেছে স্বাস্থ্যবিধির কড়াকড়িতে উৎসবের প্রস্তুতি। তবে উল্টো চিত্র দেখা গেছে ইতালির অনেক জায়গায়। বিধিনিষেধ উপেক্ষা করে কেনাকাটা করতে শপিং মলগুলোতে ভিড় করেন অনেকেই। বড়দিনকে ঘিরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের বিমানবন্দরগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। করোনা ভীতির মধ্যে উৎসবের প্রস্তুতি নিয়েছেন দেশটির নাগরিকেরা। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ঘরে থেকে বড়দিন উদযাপনে উৎসাহিত করা হয়েছে বিভিন্ন দেশে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে যুক্তরাষ্ট্রে বড়দিনের আয়োজনের আরও খবর জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হবেন সহকর্মী এস এম সোলাইমান। সোলাইমান, আপনি টাইম স্কোয়ার থেকে আমাদেরকে বড়দিনের আয়োজনের সর্বশেষ জানাচ্ছিলেন, তো এখন সেখানে কি কি আয়োজন রয়েছে এবং জনসমাগমে যে স্বাস্থ্যবিধি মেনে চলা বা যে যে বিষয়গুলো নিশ্চিত করার কথা সেগুলো প্রশাসন কতটুকু নিশ্চিত করেছে? যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছিলেন সহকর্মী এস এম সোলাইমান। জব্দ করা স্বর্ণ জমা রাখা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে টানা পোড়েনে বিপাকে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। 2 বছর ধরে স্বর্ণ অস্থায়ীভাবে ভোল্টে রাখছে না কেন্দ্রীয় ব্যাংক, ফলে প্রায় 1 টন স্বর্ণ জমেছে কাস্টমস হাউসগুলোতে। আর সেখানে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দুশ্চিন্তা বাড়ছে এনবিআর কর্মকর্তাদের। চোরাচালানের মাধ্যমে প্রতি বছর দেশে আসে বিপুল পরিমাণ স্বর্ণ। মাঝে মধ্যেই চালান আটক হয় শুল্ক গোয়েন্দা, কাস্টম হাউস বা বন্দর কর্তৃপক্ষের হাতে। 2018 সালের শেষ নাগাদ এসব স্বর্ণ স্থায়ী ও অস্থায়ীভাবে জমা নিত বাংলাদেশ ব্যাংক, কিন্তু 2 বছর ধরে অস্থায়ীভাবে জমা নিচ্ছে না। এনবিআর কর্মকর্তারা জানান, আটক বা জব্দ হওয়া সব স্বর্ণের বিপরীতে ফৌজদারি মামলা হয় না। মামলা না হলে বাজেয়াপ্ত দেখিয়ে স্থায়ীভাবে জমা দেয়া হয় কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে। আর যেগুলোর বিপরীতে মামলা হয় সেগুলো অস্থায়ীভাবে জমা রাখা হতো। আমি মনে করি যে এই দায়িত্বটা আইন প্রয়োগকারী সংস্থার কাছে রাখা ঠিক নয়। সেটা কাস্টমস হোক, সেটা নার্কোটিক্স লিকার হোক, পুলিশ হোক, র্যাব হোক, আইন প্রয়োগকারী সংস্থার কাছে এটা জমা রাখা ঠিক না আর কি। তো সে কারণে বাংলাদেশ ব্যাংকে এই সিস্টেমটা ডেভেলপ করা উচিত আমি মনে করি।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, এক্ষেত্রে তাদের কিছু করার নেই, আদালতের নির্দেশই মানতে হবে। স্বর্ণটা যেখানেই ধরা পড়ুক না কেন, সব জায়গায় কিন্তু একটা কেস হয় বা কোর্টে নির্দেশনা আসে। সাধারণত আমরা ওই কোর্ট নির্দেশনা দেয় বাংলাদেশ জমা রাখার জন্য কোর্টই নির্দেশনা দিয়ে দেয়। 2017 সালে শুল্ক গোয়েন্দার এক প্রতিবেদনে উঠে আসে বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা স্বর্ণে অনিয়মের তথ্য। পরে এ বিষয়ে গণমাধ্যমে খবর বের হলে শুরু হয় তোলপাড়। যদিও সরকার হিসাব দেয় সব ঠিকই আছে। সমস্যা সমাধানে কমিটি করেছে এনবিআর। কর্মকর্তারা জানান, ট্রেজারি আইন সংশোধনের সুপারিশ করবে এই কমিটি। আর আইন সংশোধন না হওয়া পর্যন্ত আটক স্বর্ণ সংরক্ষণে উপযুক্ত উপায় বের করবে। ট্রেজারি রুলস হোক বা যে কোনো রুল হোক বা আইন হোক, এটা তো রাষ্ট্রের প্রয়োজন, রাষ্ট্রের মানুষের প্রয়োজন, এবং এটা অপারেটিভ নিডে এটা করা। তো অপারেটিভ নিডে যদি দেখা যাচ্ছে যে আগের পদ্ধতিতে সমস্যা হচ্ছে, তাহলে আইন পদ্ধতি কেন চেঞ্জ করা যাবে? গত বছর 664 কেজি স্বর্ণ আটক করে ঢাকা কাস্টম হাউস। এবছর করেছে 310 কেজি। পাশাপাশি শুল্ক গোয়েন্দাও আটক করেছে বিপুল পরিমাণ স্বর্ণ। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একদিনে আরও 11,000-এর বেশি প্রাণহানি নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো 17,48,000। আক্রান্ত 7,96,00,000-এর বেশি। নতুন করে শনাক্ত 6,42,000-এর বেশি। এর মধ্যে 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে 1,74,000-এর বেশি নতুন রোগী শনাক্ত হচ্ছে। মৃত্যু হচ্ছে 2,500-এর বেশি। যুক্তরাজ্য, ডেনমার্ক, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইতালি এবং অস্ট্রেলিয়ার পর এবার দক্ষিণ আফ্রিকাতেও ধরা পড়েছে করোনার আরেকটি নতুন রূপ, যা ব্রিটেনের সন্ধান পাওয়া ভাইরাসের নতুন ধরনের চেয়ে কয়েক গুণ বেশি সংক্রামক বলে জানান গবেষকেরা। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় নতুন ধরনের ভাইরাসটি ভয়াবহ আকার ধারণ করেছে। বুধবার দেশটিতে রেকর্ড 14,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। তবে এটি মারাত্মক প্রাণঘাতী ভাইরাস নয় বলে জানান বিশেষজ্ঞরা। এদিকে লন্ডন ও উত্তর পূর্ব ইংল্যান্ডের দুটি বাসিন্দার শরীরে দক্ষিণ আফ্রিকার নতুন এই ভাইরাস শনাক্ত হচ্ছে। ওই দুজনই সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করেছেন। ঐতিহ্যে লড়াই হলো এক পেশে। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে 3-0 গোলে উড়িয়ে ফেডারেশন কাপ শুরু করল আবাহনী। জুয়েল রানা ও সাইখানির নৈপুণ্যে মর্যাদার ম্যাচে দাপুটে জয় আকাশী নীলের। জোড়া গোলে ম্যাচের নায়ক জুয়েল। একে ঐতিহ্যের লড়াই, তার উপর করোনা বাধাকে অতিক্রম করে ঘরোয়া ফুটবলের প্রথম বিগ ম্যাচ। আবাহনী মোহামেডান দ্বৈরথকে ঘিরে ফুটবলে প্রাণ ফেরার আশা। যদিও করোনা কালে একরকম ফাঁকা বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারি। শুরু থেকে আধিপত্য আবাহনীর। নতুন রিক্রুট ব্রাজিলিয়ান ফ্রান্সিসকোর সঙ্গে হাইতিয়ান বেলফোর্ট মোহামেডান শিবিরে ভীতি ছড়িয়েছে। জবাবে সমানে সমান না হলেও গোলের সুযোগ তৈরি করছিল মোহামেডান ফরওয়ার্ডরা, তবে পূর্ণতা দিতে পারেননি কেউই। কাঙ্ক্ষিত গোল আসেনি ফরওয়ার্ডদের সৌজন্যে। ডেডলক ভাঙে দুই ডিফেন্ডারের যৌথ প্রয়াসে। রায়হান হাসানের দুর্দান্ত এক থ্রো থেকে সাইখানির হেডে 41 মিনিটে লিড আবাহনীর। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। সংবাদে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সাথে থাকার জন্য।